জনগণের সরকার নির্বাচিত হবে আসলে, যেখানে আমরা বিশ্বাস করি তরুণ প্রজন্মের অনেক বড় একটি পার্টিসিপেশন থাকবে। মানুষ আসলে বিরক্ত, মানুষ এই দল এই সব দলের কথা শুনতে শুনতে বিরক্ত, কারণ কেউই আসলে তাদের ওই প্রতিশ্রুতির কোনো প্রমাণ দিতে পারেনি কখনোই। আমরা বিশ্বাস করি যে মানুষ তরুণ প্রজন্মের উপরে এই আন্দোলনে, এই গণঅভ্যুত্থানে, এই স্বৈরাচার পতনে আস্থা রেখেছে। সরকারের যে একটি পতন ঘটিয়েছে সেটি আমরা এই কারণে করিনি যে একজন নির্যাতক চলে যাবে আরেকজন নির্যাতক এসে সেই জায়গাটি নিবে, এটি আমরা আমাদের জায়গা থেকে কোনোদিনও মানব না। বরং এই যে নির্যাতনের যে প্রসেসটি রয়েছে, যে সিস্টেমটি রয়েছে, এই সিস্টেমটি ছাত্র সমাজ বা বর্তমান বাংলাদেশের যে প্রজন্ম তারা চায় না। সেই প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন সময়কারী 6 জন যে রয়েছে তারা কিন্তু বিএনপিদেরকে হুঙ্কার দিয়ে বলেছে এদেশ স্বাধীন করেছি আমরা, এদেশে অবৈধ কোনো রাজনৈতিক চলবে না। তাহলে কি অবশেষে বিএনপিদের উপর আকাশ ভেঙে পড়লো তাদের মাথায় এখন? তাহলে কি এই বাংলাদেশে বিএনপি কোনো রাজত্ব করতে পারছে না? সময়কারী কি তাহলে নতুন করে এই বাংলাদেশকে সাজাবে? তাহলে বিএনপিদের তো উল্লাস বিজয় মিছিল কেন? বিএনপি কি থমকে গেল? সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতর মাধ্যমে সব কিছু দেখতে পারবেন আপনারা। সেই সাথে আরও কিন্তু বলেছে বিএনপিরা এই বাংলাদেশে টিকতে পারবে না, বেশি লাফালাফি করলে আওয়ামী লীগের মতন অবস্থা করবো বিএনপিদের, এমন কথা কিন্তু বলেছে সময়কারীর 6 জন প্রধান। সেই সাথে যে ভিডিওর অংশ পিছিয়ে থেকে ভিডিওগুলো শুরু করেছিলাম, সেই ভিডিওগুলো আপনারা বিস্তারিতর মাধ্যমে একের পর এক দেখতে পারবেন। তার জন্য এই ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা, বেশি কথা বলবো না, সরাসরি বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। সেই সাথে যারা এখন এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে রাখুন। এই ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একের পর এক দেখে আসি। সরকারের যে একটি পতন ঘটিয়েছে সেটি আমরা এই কারণে করিনি যে একজন নির্যাতক চলে যাবে আরেকজন নির্যাতক এসে সেই জায়গাটি নিবে, এটি আমরা আমাদের জায়গা থেকে কোনোদিনও মানব না। বরং এই যে নির্যাতনের যে প্রসেসটি রয়েছে, যে সিস্টেমটি রয়েছে, এই সিস্টেমটি ছাত্র সমাজ বা বর্তমান বাংলাদেশের যে প্রজন্ম তারা চায় না। সেই নির্যাতনের সিস্টেমটি চেঞ্জ করার জন্য আমরা আমাদের এই আন্দোলনটি করেছি, এই অভ্যুত্থানটি ঘটিয়েছি পুরো বাংলাদেশের মানুষকে নিয়ে। যে রাজনৈতিক মতাদর্শে যারা ছাত্র সংগঠন বিভিন্ন রয়েছে তাদের কথা বিভিন্নভাবে শোনা যাচ্ছে যে তারা প্রতিহিংসার বশবর্তী হয়ে এই বিভিন্ন ভাঙচুরগুলো চালাচ্ছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, এই বাংলাদেশে এরকম যদি অন্যায় বা অপরাধ যেগুলো হচ্ছে এগুলো অবশ্যই প্রত্যেকটির বিচার হবে। সেই জায়গা থেকে আমরা স্পষ্ট করি, আমরা কখনো আমাদের জায়গা থেকে এমন সহিংসতাগুলো সমর্থন করি না। আবার কেউ এসে যদি এটি চায় তাহলে আসলে পরিবর্তনটা হলো কি? সার্জিসের কথা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম আর ভাবছিলাম যে আসলে কি বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ এবং বিএনপির বাহিরে কোনো একটা নতুন রাজনৈতিক দল, বিএনপি বলতে জামাত বা তাদের অঙ্গ সংগঠন অথবা আমরা পরিচিত জাতীয় পার্টি বা আরও যে দলগুলো আছে এদের বাহিরে নতুন একটা দল চায় যেখানে কোনো পরিবারতন্ত্রের রাজনীতি থাকবে না, যেখানে নেতার ছেলেই নেতা হবে। বিষয়টা তা না, দাদা বাবা চাচা কেউ নেতা ছিল, সেই সুবাদে আমি এখন আবার এই প্ল্যাটফর্মটা ব্যবহার করে রাজপথে নামা যাব। এবার এটা বিএনপির নেতাকর্মীরা হোক, আওয়ামী লীগের নেতাকর্মীরা হোক, ক্ষমতার পালাবদলে এই দৃশ্যায়ন সারা বাংলাদেশের মানুষ দেখেছে। সার্জিসটা যে কথাটা বলতে চাচ্ছে যে একটা সরকার যখন পতন হয় অথবা নির্বাচনে পরাজিত করে নতুন সরকার আসলে আবারও ঠিক আগের সরকারের মতনই তাদের দলীয় নেতাকর্মীরা ভাঙচুর, লুটপাট, দুর্নীতি এমনকি প্রশাসনকেও ওই রাজনীতিকরণ, পুলিশকে রাজনীতিকরণ, সিস্টেমের ভিতরে দুর্নীতিবাজ ঢুকান, সিন্ডিকেট তৈরি করানো, এগুলা আসলে বাংলাদেশে কিন্তু ঘটে। এটাই বাস্তবতা। আমরা স্বাধীনতার 53 বছরের ইতিহাসে এইটাই কিন্তু বাস্তব। এখন সার্জিসদের যে বক্তব্য ইতিমধ্যে আপনারা নিশ্চয় সকলে জেনেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি শুধুমাত্র অন্তর্বর্তীকালীন যে সরকার প্রধান হবেন এটা যারা ভাবছেন এটাও কিন্তু ভুল। আপনি তো আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে বিশ্লেষণ করেন, ডক্টর ইউনূসের ইস্যুতে পশ্চিমা বিশ্ব যেভাবে শক্ত প্রটেস্ট করেছে, পাশাপাশি 111 সরকারের সময় ডক্টর ইউনূস কিন্তু নির্বাচনের কথা ভাবছিলেন, সেইখান থেকে কিন্তু আওয়ামী লীগ সরকারের সাথে একটা বড় ধরনের দূরত্ব হয়েছিল। আর সেই দূরত্ব থেকে আজকের এই পথ চলা ফাইনালি মাত্র 3 দিন আগেও ভারতীয় গণমাধ্যমকে দেওয়া ডক্টর ইউনূসের একটা সাক্ষাৎকার ছিল যে আবার নির্বাচন আসবে, নতুন একটা রাজনৈতিক দল আসবে। মার্কিন সাবেক রাষ্ট্রদূত ড্যান মজিনা বলছিলেন বাংলাদেশের মানুষ একটা তৃতীয় রাজনৈতিক শক্তি চায়। পরিবারগত যে রাজনীতি যেটা আমরা দেখে আসছি, পীরের ছেলে পীর, এই জায়গাটা সব জায়গায় আছে। তারপর হচ্ছে নেতার ছেলে নেতা, মানে এই যে পরিবারতন্ত্র রাজনীতি, বাংলাদেশের আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন, রাজনীতিটা দুইটা পরিবারের মধ্যে আটকে গেছে। সেখান থেকে বের হইয়া কোনো নতুন তৃতীয় শক্তিকে জনগণ কি খাবে? আজকের দিনে সোশ্যাল মিডিয়াতে আমি যতগুলো পোস্ট দেখছি সমন্বয়কদের দেখেন, এখানে যারা ছাত্র আছে, ছাত্র নর্মালি যারা এই আন্দোলনটাকে আজকের দিনে নিয়ে আসছে, তারা ভাবছে এই মাঠটা তৈরি করেছি আমরা। এখন এই মাঠটার কোনো অপব্যবহার কোনো রাজনৈতিক দল করুক সেটা চায় না। মানে অলিখিতভাবে তারা এই মুহূর্তে সারা বাংলাদেশে, আমরা বিএনপির যারা নেতাকর্মীরা আছেন এক একজন আবার এক এক ভাইয়ের প্রচারণায় ব্যস্ত হয়েছেন। আমার এলাকার ঘটনায় বলি, সেখানে 2-3 জন বড় বড় নেতা আছেন বিএনপির, তাদের নেতাকর্মীরা আবার পোস্টার ব্যানার ভাইকে দেখতে চাই অথবা বিভিন্ন ধরনের প্রচারণা তারা চালাচ্ছেন। এখন এগুলো দেখা শুধু তো আমি দেখছি না, আপনি নিশ্চয়ই আপনার ফেসবুকে দেখছেন। আবার ধরেন সারা বাংলাদেশে যে ভাঙচুর, জ্বালাও পোড়াও বা বিভিন্ন ধরনের ঘটনা হয়েছে, প্রতিশোধের জন্য মানুষের মধ্যে রাগ ছিল, গোসা ছিল, কিন্তু এগুলো যেন না হয় সেই জন্য আসলে বিকল্প ব্যবস্থা কি? তৃতীয় একটা শক্তি। যেই শক্তি আসবে তাদের মধ্যে কারোর সাথে কোনো দুশ্মনী নাই, তাদের সাথেও কারোর দুশ্মনী নাই। বাংলাদেশের আগামী দিনের রাজনীতি চলবে তারুণ্য নির্ভর। সেখানে যে সেক্টর আছে প্রশাসন টু এ টু জেড, সেখানে তারা ব্যাপক রদবদল চায়। এই যে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে তারা মেয়াদটা কতদিন হবে সেটা কেন ঘোষণা করে যে জানেন? প্রত্যেকটা সেক্টরে, ডিপার্টমেন্টে, প্রশাসনে, বিভিন্ন জায়গায় যেই সকল লুটেরা, ডাকুরা
এতদিন যাবত রাষ্ট্রকে লুট করছে, দালালি করছে, পাশাপাশি ধরেন কি বলা যায় আওয়ামী লীগ সরকারের সাথে সখ্যতা করে সেগুলোর ফায়দা লুটছে, লাইক মতিউর নিজা, বেনজির অথবা আরও যারা আছেন তাদের মতন, তাদেরকে এই সিস্টেম থেকে চিহ্নিত করে করে প্রত্যেকটাকে কিন্তু পানিশমেন্টের আওতায় আনা হচ্ছে। এখন বাংলাদেশের অতীত ইতিহাস বলে একটা সরকারের পর আরেকটা সরকার আসে, এসে এই সরকারের যে নেতাকর্মীরা তারা আবার লুটপাট শুরু করে, সিন্ডিকেট শুরু করে, সিএনজির চাঁদা দাবি করে, এবার সিন্ডিকেট তৈরি হয়, তারপর হোস্টেলগুলো দখল হয়, এক দলকে মাইরাপিট আরেক দল বের করে, আবার কালের বিবর্তনে যখন রাজনীতি ঘুরে আবার ওই আগের টিম পরের টিমরে পিটায়, মাইরা ফেলে, প্রশাসন পড়ে বিপদে। আজকে সব জায়গায় কিন্তু এই দৃশ্যেরই একটা প্রি ট্রেইলার সারা বাংলাদেশ দেখছে। এতে আমজনতা যারা, দল আমরা সবাই করি এই দেশে, এটা গণতান্ত্রিক দেশ, সবাই দল করি, কিন্তু এই যে সহিংস কর্মকাণ্ডকে সাপোর্ট করা অথবা এগুলার পক্ষে যে না আওয়ামী লীগ করছে এখন বিএনপির তারা করলে আর দোষ কি, তো আওয়ামী লীগ তো এতদিন এটাই বলছে বিএনপি করছে আর আমরা করলে দোষ কি, এই যে পাল্টাপাল্টি বক্তব্য এগুলো থেকে বের হয়ে আসতে চায় সার্জিসের মতন এই নতুন সমন্বয়করা। সারা বাংলাদেশে যতগুলো মানুষ প্রাণ দিয়েছে এদের মধ্যে 99%ই রাজনীতির বিপরীত ক্যারেক্টার, যারা এই দেশের রাজনীতি নিয়ে ভাবতো না, তারা রাষ্ট্রটাকে একটা আধুনিক রাষ্ট্র হিসেবে দেখতে চায়, যেখানে পুলিশ বাহিনী হবে জনগণের বন্ধু, ঘোষ থাকবে না, দুর্নীতি থাকবে না, প্রত্যেকটা সেক্টর হবে পরিষ্কার পরিচ্ছন্ন, যেখানে আমি ভাইয়ের লোক, আমি অমুক নেতা। এই যে দেখেন আজকে ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা বাড়িতে একটা পোলা পাইনো নাই, এই দৃশ্যপট এখন যারা বিএনপি বা আর অন্যান্য দলের যারা অতি উৎসাহী নেতাকর্মীরা বিভিন্ন পোস্টার দিচ্ছেন, আপনারা কি ভুলে গেছেন এত বছর আপনাদের পরিণতি কি ছিল? আবার হয়তো এই খেলাটা 5 বছর 10 বছর থাকবে, একটা সুষ্ঠু নির্বাচন হয়ে বিএনপি ক্ষমতায় আসবে হয়তোবা, এটা তো আজন্ম ক্ষমতা না, আর ক্ষমতা থেকে না নামলে জনগণ কিভাবে নামায় এটার তো একটা মেসেজ তৈরি হয়ে গেছে। তাহলে আপনারা যারা আবার অতি উৎসাহী ভূমিকায় এই ধরনের উস্কানিমূলক অ্যাক্টিভিটিসও বিভিন্ন জায়গায় হচ্ছে, আপনি বিএনপির সিনিয়র নেতাদেরকে দেখেন, তারাই পলিটিশিয়ান। তারাই যে প্রথমে বলে দিচ্ছে যে সহিংসত অ্যাক্টিভিটিস বন্ধ, প্রত্যেকটা সিনিয়র নেতা, কিন্তু জুনিয়র নেতা যারা যেগুলো ওই যে পাতি নেতা ছাত্রলীগের মধ্যে ছিল না, এরকম বিএনপির মধ্যেও আর অন্যান্য দলের মধ্যে কিছু পাতি নেতারা আছে, এরা অতি উৎসাহী ভূমিকা যেটা পালন করছে। গত আমার মনে হয় যে যেই সময়টা হলো শেখ হাসিনার পদত্যাগের পর, এই সময়টার মধ্যে বিএনপি বা আরও অন্যান্য দলগুলো তাদের ইমেজের জায়গাটা আম জনতার কাছে আবার সেই 15 বছর আগের যেই ক্যারেক্টার ছিল সেটা একটা প্রকাশ করে ফেলেছে। দীর্ঘ সময় আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে অতীতগুলো অনেকের মাথায় ছিল না, এখন আবার আজকের দিন দেখা মানুষের মধ্যে আপনি দেখবেন, আপনার ফেসবুক আইডিতে আমার কথা শোনার দরকার নাই, যারা এই কোটা আন্দোলনের পক্ষে ছিল, বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে সাধারণ মানুষ আপনার টাইমলাইনে যারা স্ট্যাটাস দিয়েছিল, আপনি দেখেন তারা সবাই বলছে লুটপাট বন্ধ করেন, এটা বন্ধ করেন, ওইটা বন্ধ করেন, এটা ঠিক না, ওইটা ঠিক না। আবার এই মুহূর্তে বিএনপির হঠাৎ করে এই যে ধরেন আজকে একটা মহাসমাবেশ ঢাকাতে, আবার তারেক জিয়া বাংলাদেশে প্রত্যাবর্তন করছেন, এই বিষয়গুলোকেও কিন্তু দলীয় নেতাকর্মীদের বাহিরে বাকিরা কিন্তু পছন্দ করছে না। ইভেন আমার অনেক পরিচিত মানুষ আছে বিএনপিতে, জামাতে, আওয়ামী লীগে, বিভিন্ন জায়গায় তো আমি কানেক্টেড, তো জামাত এবং বিএনপির মধ্যে কিন্তু আভ্যন্তরীণ একটা ফাটল এতদিন ছিল, সেটা কিন্তু আবারও সামনে আসতে শুরু করছে। সবকিছু মিলিয়ে একটা নতুন বাংলাদেশ আমরা দেখতে চাই, যে বাংলাদেশে রাজনীতি থাকবে, দল থাকবে। আপনি যেমন যদি মনে করেন যে আওয়ামী লীগকে একবার উৎখাত করে বাংলাদেশ থেকে ফালা দিবেন, আওয়ামী লীগ তো একই চিন্তা করছিল বিএনপি নিয়ে, জামাত নিয়ে, কিন্তু বিষয়টা কি পারছে? পারে নাই। ইতিহাস কথা বলে কোনো একটা দলকে একবারে শিকড় সহ তুলে ফেলা দেওয়ার সুযোগ নেই। তবে আমরা চাই রাজনীতি হবে জনগণের জন্য। ওই ভাই আসছে, ভাইয়ের সাথে দেখা করার লাগে দৌড় দিয়া জামুগা, ভাই আসছে নির্বাচনের সময় টাকা পয়সা যা আছে অবৈধ টাকা প্রত্যেক সরকারের সময় থাকে, এগুলো দিয়ে দেবো উপরের সিন্ডিকেট করবো করে, জনগণের সাথে কানেক্ট হবো না। রাষ্ট্রীয় যে ভাতা আসবে, টাকা পয়সা আসবে, এগুলো শুধু আমার দলের কর্মীরা পাবে। আমি ক্ষমতায় থাকাকালীন অন্য দলের কর্মীদেরকে, জনগণকে বাটে ফেলবো, লুটপাট বাণিজ্য করবো, মিথ্যা হয়রানি মামলা দিয়া ঝুলাবো। এই কাজগুলো থেকে বাংলাদেশ মুক্তি চায়। এখন সাধারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যে প্রস্তাবটা রাখছেন, কিছুটা ইঙ্গিত আসতেছে, আরও ডিটেলস আছে, আমি আপনাদেরকে জানাবো। আপনাদের মন্তব্য কি? জনগণের সরকার নির্বাচিত হবে আসলে, যেখানে আমরা বিশ্বাস করি তরুণ প্রজন্মের অনেক বড় একটি পার্টিসিপেশন থাকবে। মানুষ আসলে বিরক্ত, মানুষ এই দল এইসব দলের কথা শুনতে শুনতে বিরক্ত, কারণ কেউই আসলে তাদের ওই প্রতিশ্রুতির কোনো প্রমাণ দিতে পারেনি কখনোই। আমরা বিশ্বাস করি যে মানুষ তরুণ প্রজন্মের উপরে এই আন্দোলনে, এই গণঅভ্যুত্থানে, এই স্বৈরাচার পতনে আস্থা রেখেছে। আমরা বিশ্বাস করি তরুণ প্রজন্মের উপরে আগামীর যে সংসদ, জনগণের যেখানে প্রতিনিধি নির্বাচিত হবে, সেখানেও সে আস্থাটি রাখবে, এবং এর মাধ্যমেই আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি সেই স্বপ্নের অগ্রযাত্রা শুরু হবে। এই মুহূর্তে যারা বিএনপির বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতাকর্মীরা খুবই উচ্ছ্বাস করছেন, আপনাদের জন্য খুবই বড় ধরনের একটা দুঃসংবাদ। সাধারণ ছাত্র যেই আন্দোলন ছিল বা বৈষম্য বিরোধী আন্দোলনের এই ছোট ছোট বাচ্চাগুলা নির্বাচনে আসছে, কোনো দলের প্রতি তারা আস্থা রাখছে না। এক চাঞ্চল্যকর ঘোষণা দিয়েছে এই আন্দোলনটির একজন অন্যতম সমন্বয়ক সার্জিস। তো চলুন সার্জিসের মুখে শুনি আসলে তারা কি চাইছে। তারা কি মানে আওয়ামী লীগের অল্টারনেটিভ হিসাবে বিএনপি বা অন্য কোনো দলকে চাইছে, নাকি তারা নিজেরাই নির্বাচনের দিকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বা এর পাশাপাশি আরও কিছু করেছে? পুরোটা ভিডিও মনোযোগ দিয়ে শুনবেন। এর পাশে আরও কিছু তথ্য আপনাদেরকে দিচ্ছি। 11 দফা দাবি। সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি বাংলাদেশের তরুণ প্রজন্ম আসলে রাজনীতির দিকে তার আগ্রহটি দেখাবে, এবং তারা অবশ্যই এই যে নির্বাচন, যাদের নির্বাচনের ওই মিনিমাম শর্তগুলো পূরণ করার সক্ষমতা রয়েছে, তারা অবশ্যই এগিয়ে আসবে, তারা নির্বাচন করবে। ফলাফল নির্ধারণ করবে বাংলাদেশের মানুষ। এবং আমরা বিশ্বাস করি অন্তত আজকে 2024 সালে আজকের এই দিনে দাঁড়িয়ে যে বাংলাদেশের মানুষ এখন তরুণ প্রজন্মের উপরে আস্থা করা শুরু করেছে, এবং নির্বাচনে নিশ্চয়ই শুনেছেন। তার মানে যারা ভাবছিলেন যে গতকালকে থেকে যে সামনে আসলে
নির্বাচনের জন্য শুধুমাত্র এই মুহূর্তে আমরা জানি সারা বাংলাদেশে খুবই শক্তিশালী অবস্থান আছে বিএনপি এবং তাদের যেই প্রধান শরিক দল ছিল জামায়াত ইসলাম। জাতীয় পার্টি তো আসলে গৃহপালিত ছিল। তো এখন আওয়ামী লীগ নির্বাচনে আসলেও পাশ করবে বা নির্বাচনে আসার হয়তো বা সুযোগও থাকবে না। তো এখন বিএনপির জন্য আসলে সার্জিসের যে বক্তব্য, পুরোটা বক্তব্য আমি যতটুকু মনোযোগ দিয়ে শুনেছি, এর বাহিরেও ছিল যে আসলে নির্বাচনে সম্ভবত সারা বাংলাদেশ থেকে ওপেন ক্যান্ডিডেট দিয়ে বসতে পারে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতারা আছেন। তারা চাচ্ছেন যে আমরা সংসদে যাব, যেই সংসদ তৈরি হবে আগামীর ভাগ্য নির্ধারণে, একটা পক্ষ থেকে আরেকটা পক্ষের হাতে বাংলাদেশ যেন না যায়। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে যেই সকল ভিডিও বার্তা, হত্যা, লুটপাট, ভাঙচুর, উমকের বাড়ি জ্বালানো, তুমকের ঘর জ্বালানো, তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় ইউনিভার্সিটিতেও আমরা দেখেছি যে ছাত্রদলের নেতারা ঢুকেছেন। তো এই বিষয়গুলো আসলে ফেসবুকে কিন্তু যতগুলোই প্রকাশিত হয়েছে, নিজ দলের কর্মীদের বাইরে আমজনতা অনেকেই কিন্তু আবার বিষয়গুলোতে বিরক্ত হচ্ছেন। তো বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা 11 দফা কি দিয়েছেন দেখেন, খুবই গুরুত্বপূর্ণ 11 দফা। আমিও সহমত পোষণ করছি। সরকারের মেয়াদ হবে 3 থেকে 6 বছর সর্বোচ্চ। তবে আমি এখানে একটু যোগ করতে চাই, এটাও যোগ করা দরকার ছিল, 3 বছর থেকে 6 বছর যেটাই হোক, একাধারে একটা সরকার 2বার ক্ষমতায় থাকা দরকার নাই। কারণ একাধারে একটা সরকার যখন 2বার ক্ষমতায় থাকে তাহলে হয় কি যে নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য নির্বাচনকে বানচাল করার চেষ্টা করে। পাশাপাশি ধরুন ক্ষমতায় টিকে গেলে ওই দলের রাজনৈতিক নেতাকর্মীরা অনেকেই বিপদে পড়ে নেতা বদলাইলে। পাশাপাশি আপনার লুটপাট বা যেই জিনিসগুলো আছে, দুর্নীতি, এগুলো কিন্তু শক্তভাবে আখড়া গাইরা বসতে পারে। তো সুতরাং 3 থেকে 6 বছর ফাইন, কিন্তু এখানে টানা 2বার আসলে থাকার সুযোগ নাই। 2বার যদি থাকতে হয় মিনিমাম 2/3 মেজরিটি নিয়ে সংসদে যেতে হবে, এরকম হার্ড লাইনে আসলে এই সিদ্ধান্ত নেওয়া দরকার। বাকিটা হচ্ছে মেয়াদ শেষের 3 মাস আগে নির্বাচনের ব্যবস্থা করা, যেমনটা অতীত ছিল। পার্লামেন্ট ভেঙে দিয়ে আজ বিকেলের মধ্যে সরকার গঠন, এটা হয়ে গেছে। প্রধান বিচারপতির অপসারণ, পদত্যাগ এবং দলবাজ বিচারপতিদের অপসারণ, এটা বাংলাদেশের একটা চরিত্র। আওয়ামী লীগ যখন ছিল তারা তাদের মনপুষ্ট কিছু বিচারপতি বসিয়েছিল, আবার বিএনপি যখন আসে তারাও কিন্তু তাদের মনপুষ্ট বিচারকদের বসায় যেন বিরোধী দল। আজকে এখন তারা আওয়ামী লীগ মনে করলেন বিরোধী দলে চলে গেছে। এতদিন পর্যন্ত সবারই অভিযোগ ছিল যে বিচার বিভাগ স্বাধীন না, আসলে কিন্তু স্বাধীন ছিল না, কাজ করতে পারে নাই। কারণ কি, বিচারপতি সাবেক মানিকের মতো লোকেরা যখন লিড করছে তখন বোঝাই গেছে বিএনপির কপালে কি জুটছিল, তাই না? তো আমরাও চাই বাংলাদেশকে বিনির্মাণ করতে হলে, আধুনিকভাবে ভবিষ্যতের সুন্দর বাংলাদেশ করতে হলে, তাহলে সেখানে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন হইতে হবে, রাজনৈতিক প্রভাব মুক্ত। এই রাজনৈতিক প্রভাবের কারণে হয় কি, যে একজন বিচারপতি তিনি স্বাধীন একটা সিদ্ধান্ত দিতে পারেন। আপনি পাকিস্তানকে দেখেন, ভারতকে দেখেন, সেইখানে কিন্তু বিচার বিভাগ স্বাধীন। আমাদের দেশে এ পর্যন্ত শতভাগ স্বাধীন হিসাবে বিচার বিভাগ গত 53 বছরে আসলে কিন্তু কাজ করতে পারে নাই। তো তাদের এই জায়গাতে হচ্ছে কি, এই মুহূর্তে যে প্রধান বিচারপতি আছে সম্ভবত দেশ থেকে এমন ভেঙে যাবে পরিস্থিতি যে আকার ধারণ করছে। আচ্ছা, আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন প্রধানদের অবসরে পাঠানো, শুধুমাত্র 3 বাহিনী বাদে, মানে সেনা, নৌ আর সম্ভবত বিমান। এখন বর্তমানে পুলিশের যে প্রধান আছে তাকেও অবসরে পাঠানো হবে। এরকম আরো আনসারে বা আমি জানি না আরো কি কিতে আছে। নির্বাচন কমিশন পুনর্গঠন খুবই জরুরি একটা জিনিস। এই দেশে নির্বাচনকে একীভূত করে রাষ্ট্র ক্ষমতায় থাকার যে ইতিহাস আওয়ামী লীগের, এটা শুরু হয়েছিল বিএনপির হাত ধরেই, টিকতে পারে না, এগুলো ইতিহাস 96 সালে। সো আবারও যে বিএনপির ঘুণে ধরবে না অথবা নতুন কোনো সরকার আসলে তারে ঘুণে ধরবে না, সেটারও তো ভাই গ্যারান্টি নাই। সুতরাং নির্বাচন কমিশনের পুনর্গঠন করতে হবে। নির্বাচন কমিশন মুখে মুখে স্বাধীন, কিন্তু প্রকৃতপক্ষে নির্বাচন আসলে যেই সরকার ক্ষমতায় থাকে তার দেওয়া রূপরেখাতেই নির্বাচন বাস্তবায়ন করার যে সিস্টেম, সেটাকে পরিবর্তন করতে হবে। সংবিধান সংশোধন করে দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থাপনা বাতিল, খুবই গুরুত্বপূর্ণ। কেয়ারটেকার গভর্নমেন্ট আবারও চালু করা। সরকারের সকল চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল, এটাও খুবই জরুরি। কারণ একজন আইজিপির মেয়াদ শেষ, তারে বসায় রাখছে। ঢাকা ওয়াসা খেকু এরা বৈশাখী বছরের পর বছর এদের দুর্নীতি লুটপাটের কারণে রাষ্ট্র আজকে শেষ, জনগণ নিপীড়িত। খুবই সুন্দর উদ্যোগ। ছাত্র নাগরিক হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত, নিহত এবং আহত পরিবারকে ক্ষতিপূরণ। এখানে নাগরিক বলতে পুলিশ বাহিনীর কথাও কিন্তু ছাত্ররা বলেছে যে এই হত্যাগুলো ছাত্ররা করে নাই, তাহলে কারা করেছে। পাশাপাশি যে সকল ছাত্র, একজন রাস্তার হকার, সেই ছোট্ট শিশু, যারাই, এটার বিচার আমরাও চাই। জুলাই মাসকে জাতীয় শোকের মাস ঘোষণা করা। বাংলাদেশের এই প্রজন্ম, এই যে দ্বিতীয় মুক্তিযুদ্ধে আমরা দেখলাম, এই যে দেশকে একটা নতুন লিডে দেখছি, এটাকে ধরে রাখতে হলে অবশ্যই জুলাই মাসকেই শোকের মাস ঘোষণা করা উচিত। বিগত 15 বছরে দুর্নীতির সাথে জড়িতদের বিচারের আওতায় আনা এবং শ্বেতপত্র প্রকাশ, খুবই গুরুত্বপূর্ণ। এই ঝড় উঠছে, এই ঝড়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টে সরকারি আমলা, সচিব, অফিসার, পুলিশ, আর্মি, র্যাব, যে যেখানে আছে, আমরা দেখছি সেনাবাহিনীতে রদবদল হয়ে গেছে। প্রত্যেকের দুর্নীতির বিচার হতে হবে। তাহলে আপকামিং যে সরকার হবে, এবার এটা বিএনপির হোক, জামাতের হোক, অথবা ডক্টর ইউনূসের দল হোক, ইউনূসের দল কিন্তু আসতে যাচ্ছে, পরের ভিডিওতে দেখেন, যারাই বসবে এদের মধ্যে একটা ভয় থাকবে কি, যে আমি যদি দুর্নীতি করি 5 বছর পরে সরকার বদল হলে আমার বিচার হবে। আচ্ছা, পাশাপাশি দুর্নীতি দমন কমিশন পুনর্গঠন, খুবই গুরুত্বপূর্ণ। সর্ষের মধ্যেই ভূত হচ্ছে এই দুর্নীতি দমন কমিশন। আর এগুলা আমরা যেগুলো দেখছি, এগুলো একদিনে হয় নাই। 53 বছরে যে যখন রাষ্ট্র ক্ষমতায় বসেছে, এই প্রতিষ্ঠানগুলো আসলে রাষ্ট্রকে উন্নত করার কথা, কিন্তু এরা রাজনৈতিক সরকারকে সাপোর্ট করে বসে। বিএনপি ক্ষমতায় থাকলে আওয়ামী লীগের তারা দুর্নীতি বের হয়, আওয়ামী লীগ ক্ষমতা থাকলে বিএনপির তারা বের হয়। এরপরে এগুলোতে মানুষ বিরক্ত।
দুর্নীতি কমিশনকে শতভাগ পুনর্গঠন করাটা খুবই জরুরি। তবে আমি আর একটা ধারা অ্যাড করতে চাচ্ছি, প্রত্যেকটা সরকারি কর্মচারী যারা চাকরিতে ঢুকবে তাদের ঢোকার সময় সম্পত্তির হিসাব রাখা উচিত। এর মাঝখানে সে যদি কোনো সম্পত্তি পারচেজ করে, তার বউ শ্বশুরবাড়ি এগুলোর একটু তদন্ত বা নজর রাখা উচিত। সে যখন চাকরি থেকে অবসর গ্রহণ করবে অথবা প্রতি 5 বছর পরে পরে তার সম্পত্তির হিসাব দেওয়া উচিত। কারণ এই রাষ্ট্রে বড় লুট করে ফেলছে এই আমলারা, আজকে সবগুলো দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছে। সো আমরা মনে করি যে ছাত্রদের যেই দাবিগুলো 11 দফা আমি সহমত, তবে ছাত্ররা যদি নির্বাচনে যায়, আমি যেমনটা দেখছি সারা বাংলাদেশে গতকালকে থেকে বিএনপি নেতাকর্মীরা উজ্জীবিত, অবশ্যই দীর্ঘদিন নিপীড়িত হয়েছেন, উজ্জীবিত, কিন্তু নির্বাচনের জন্য আসলে একটা চ্যালেঞ্জিং ইস্যু এখন সামনে চলে আসছে। জানি না মানে এই পোলাপাইন কি ঘটাইতে যাচ্ছে আসলে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।